চলতি বছরের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড এআরটি স্বাক্ষরিত হয়, যেখানে তৈরি পোশাক খাতে শুল্ক সুবিধা ও মার্কিন তুলা আমদানিতে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। চুক্তির অধীনে বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক 20% থেকে কমিয়ে 19% নির্ধারণ করা হয়েছে। এই চুক্তি দুই দেশের ব্যবসা বাণিজ্যে কতটা ভারসাম্য আনবে এবং এতে বাংলাদেশের লাভ কতটা সে বিষয়ে টিবিএস পডকাস্টে কথা বলতে যোগ দিয়েছেন উন্নয়ন অর্থনীতি বিষয়ক গবেষক মাহা মির্জা। মাহা মির্জা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের টিবিএস পডকাস্টে। জি, ধন্যবাদ। আমি শুরুতে আপনার কাছে যেটি জানতে চাচ্ছি, এই চুক্তিটি তো আসলে অনেক আগে থেকেই দুই দেশের মধ্যে আলোচনা চলছিল এবং অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে একবারে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। তো এই চুক্তিটিকে আপনি কিভাবে দেখছেন? এই চুক্তির ক্লজ ধরে ধরে আমরা আলোচনা করেছি যে এই চুক্তিটি শুধুমাত্র জনস্বার্থ বিরোধী, এটা বললে আসলে অনেক কম বলা হবে। এই চুক্তি বেসিক্যালি বাংলাদেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক সার্বভৌমত্বটা পুরোপুরি আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে এই চুক্তির মাধ্যমে। তো এটাকে আমরা আসলে বলতে পারি যে এক ধরনের নিজেদের সার্বভৌমত্ব, নিজেদের স্বার্থ, লোকাল শিল্পের স্বার্থ, কৃষির স্বার্থ, সাধারণ মানুষের স্বার্থ, পাবলিক হেলথের স্বার্থ, এই সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে আমেরিকার স্বার্থকে 100% সিকিউর করা হয়েছে। এবং আপনি যদি নিজেও চুক্তির ধারাগুলো ওয়ান বাই ওয়ান করে দেখেন, যেহেতু যখন এটা স্বাক্ষর করার কথা আলাপ হচ্ছিল, আমাদের হাতে আসলে তখন এসে পৌঁছায়নি, কিছু কিছু জায়গা থেকে লিক হয়েছিল, তখন পর্যন্ত আমরা আশা করছিলাম যে এরকম একটা অ্যাবসার্ড চুক্তি আসলে শেষ পর্যন্ত হয়তো সাইন হবে না। কিন্তু আমরা দেখলাম যে নির্বাচনের আগে খুব মাত্র 2-3 দিন আগে এটা স্বাক্ষর করা হলো, এবং তারপর যখন আমাদের হাতে পুরো ডকুমেন্টটা আসলো, আমরা সবাই আমরা দেখে আসলে বিস্মিত হয়েছে যে কিভাবে, এবং এটার যে ল্যাঙ্গুয়েজ, যেই ধরনের অ্যাগ্রেসিভ ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার করা হয়েছে, যে ধরনের নির্দেশমূলক ভাবে বাংলাদেশকে বাধ্য করা হয়েছে, এবং প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ক্লজে যেরকম বাধ্যতামূলক ক্লজ চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের উপর, কোনোভাবেই একটা সার্বভৌম দেশ, একটা মেরুদণ্ড সম্পন্ন দেশ আসলে কিভাবে এই চুক্তি স্বাক্ষর করতে পারে, সেটাই আসলে অবাক হওয়ার বিষয়। চুক্তির কোন বিষয়গুলোতে আপনার মনে হয়েছে যে এটি আসলে বাংলাদেশের স্বার্থের বিরোধী একটি চুক্তি হয়েছে? সবগুলো বিষয়, এখানে আসলে বাংলাদেশের স্বার্থের পক্ষে কি গেছে সেটাই আপনি তন্ন তন্ন করে খুঁজে বের করতে পারবেন না যেখানে এই কোনো একটা বিষয় যেটা বাংলাদেশের স্বার্থের পক্ষে গেছে। আপনি এটা তো পুরো চুক্তি ধরে আলোচনা করা তো সম্ভব নয় এত ছোট পরিসরে, কিন্তু আপনি যদি শুধু বাংলাদেশের কৃষি এবং শিল্প, এই দুটো তো বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত, এই দুটো খাত ধরে যদি দেখেন যে এখানে যেভাবে শুল্ক মুক্ত ভাবে বিনা শুল্কতে আমেরিকার পণ্য আমদানির যে ক্লজ রাখা হয়েছে, যে 7,000 পণ্য হচ্ছে আমার এখানে বিনা শুল্কতে আমার এখানে ঢুকতে দিতে বাংলাদেশ বাধ্য, এবং এখানে আসলে কোনো নেগোসিয়েশনের জায়গা নেই। সে প্রত্যেকটা ক্ষেত্রে আসলে বাংলাদেশে তো আমার একটা কম্পিটিটিভ একটা ইন্ডাস্ট্রি আছে, আমার এখানে তো অল্প কিছু ইন্ডাস্ট্রি আছে যেটা অনেক স্ট্রাগল করে টিকে থাকে। আপনি শুধু উদাহরণস্বরূপ আপনি যদি দেখেন যে আমার এখানে যে পোল্ট্রি এবং ডেইরি শিল্প আছে, খুবই স্ট্রাগলিং একটা শিল্প, কিন্তু প্রচুর পরিমাণে এখানে কর্মসংস্থান তৈরি করে, প্রায় 7 লক্ষ মানুষের কর্মসংস্থান হয় এই শিল্পে। আপনি দেখেন আমরা এখানে এই ক্লজের ভিতরে 2.5টা যদি দেখেন অনুচ্ছেদ, এখানে বলা হয়েছে যে আমেরিকা থেকে একেবারে বিনা শুল্কে সব ধরনের মাংস বাংলাদেশে আমদানি করা যাবে, এবং সেই মাংসের ভিতরে পোল্ট্রি আছে, মুরগির মাংস আছে, গরুর মাংস আছে, ফ্রোজেন যে কোনো ধরনের মাংস আছে, সামুদ্রিক মাছ, ডিম, গুঁড়ো দুধ, মিল্ক পাউডার, যে কোনো ধরনের ডেইরি প্রোডাক্ট, এই সমস্ত কিছু আপনি যখন আমেরিকা থেকে আমদানি করবেন বিনা শুল্কে, তখন আমার দেশের তো একটা সম্ভাবনাময় একটা ডেইরি ইন্ডাস্ট্রি আছে যেটা এক্সপ্যান্ড করেছে গত কয়েক দশক ধরে, আমার দেশে একটা সম্ভাবনাময় পোল্ট্রি ইন্ডাস্ট্রি আছে। এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আসলে এই ধরনের বিনা শুল্কের আমেরিকান আমদানি, সেটা কি ধরনের প্রভাব পড়তে পারে আপনারা নিজেরাই পোল্ট্রি অ্যাসোসিয়েশন এবং ডেইরি অ্যাসোসিয়েশন গুলোর সাথে কথা বলে দেখবেন যে তারা কতটা আতঙ্কিত। এবং এখানে আরেকটা কথা বলে রাখা ভালো যে অনেকে বলছেন যে আমেরিকার পণ্য আসলে আমার দেশের সস্তা প্রোডাকশনের সাথে কম্পিট করে টিকতে পারবে কিনা, বা আমাদের দেশের যে সাধারণ ভোক্তা তারা আমেরিকার পণ্য কিনবে কিনা। এক্ষেত্রে একটা কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এটা আমেরিকা বলি বা পশ্চিমের যে কোনো দেশ বলি, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন, তারা কিন্তু তাদের কৃষি খাতে বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে থাকে, এমন লেভেলের ভর্তুকি দেয় যেটা আমাদের চিন্তার বাইরে। আমাদের এখানে পোল্ট্রি এবং ডেইরি কিন্তু, আবারও বলছি, স্ট্রাগল করে কোনো ধরনের সরকারি ভর্তুকি ছাড়া, সহায়তা ছাড়া তারা টিকে থাকে, এবং আমাদের প্রোডাকশন কস্ট ইজ ভেরি হাই, এবং যে কারণে কিন্তু আমাদের পোল্ট্রি শিল্প এবং ডেইরি শিল্প তারা স্ট্রাগল করে বলে
বলেই কিন্তু এখন পর্যন্ত মানে আমরা কিন্তু খুব সস্তায় আসলে সেটা যে পাই তা না। অনেক সময় গরিব মানুষকে আসলে আমরা ওই যে মাংস খাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে 700 টাকা গরুর মাংস অনেক শ্রমিক পরিবার, কৃষক পরিবার তারা অ্যাফোর্ড করতে পারে না। এখন আপনি খেয়াল করে দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, তারা তাদের এগ্রিকালচারাল খাতে, তারা তাদের ডেইরি খাতে, পোল্ট্রি খাতে কি পরিমাণ ভর্তুকি দেয়। তো এটা তাদের বহুদিন ধরে, মানে এটা দশকের পর দশক ধরে তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা করেছে এইভাবে ভর্তুকির মাধ্যমে। তো এই ধরনের ভর্তুকি প্রাপ্ত মাংস যখন আমার দেশে এন্টার করবে, তখন কিন্তু আমার দেশের যে লোকাল শিল্পটা তিল তিল করে গড়ে উঠেছে সেটা এফেক্টেড হবেই। মানে এই দুর্যোগ আপনি কিছুতেই ঠেকাতে পারবেন না। সো প্রথমে হচ্ছে আপনার সস্তা মাংসে যখন আমার বাজারটা তারা ক্যাপচার করে ফেলবে, তখন স্বভাবতই প্রতিযোগিতায় টিকতে না পেরে আমার এই লোকাল খামারিরা, বিশেষ করে ছোট ক্ষুদ্র খামারি, মার্জিনালাইজ খামারি যারা রয়েছেন, তারা ছিটকে পড়বে প্রতিযোগিতায়। আপনি কি পরিমাণ কর্মসংস্থানে এফেক্টেড হবে সেটা আপনি দেখেন। আর আপনি এগুলোর যেটি বললেন উদাহরণ যে তো আপনি যেটি বললেন যে আমাদের পোল্ট্রি এবং ডেইরি সেক্টরে এটা আসলে খুব একটি নেতিবাচক প্রভাব পড়বে, কিন্তু আবার আমি যদি একটু বলি যে পোশাক শিল্পে আমাদের তো প্রধান রপ্তানি বাজার হচ্ছে, মানে সিঙ্গেল বাজার, সবচেয়ে বৃহৎ বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। সেখানে যে আমাদের ওই যে 37% যে একটা রেসিপ্রোকাল ট্যারিফ দেওয়া হয়েছিল, পরে সেটাকে কমিয়ে যে এখন 19% নিয়ে আসা হয়েছে, তাতে তো পোশাক খাত সুবিধাটা পাবে এবং এখান থেকে তো আমাদের আসলে সবচেয়ে বেশি হ্যাঁ, কর্মসংস্থান, সবচেয়ে বেশি জি, রপ্তানি এই আসবে। এই পোশাক খাতের সুবিধা পাবে, এই প্রচারণাটা একদম শুরু থেকে কিন্তু করা হচ্ছে। কিন্তু এই প্রচারণার ভেতরে অনেক রকমের শুভঙ্করের ফাঁকি আছে, যেটা অনেক দিন ধরে অলরেডি আলাপ আলোচনা করা হচ্ছে, যে এখানে কিছু কন্ডিশনস আছে, কিছু শর্ত আছে। এই সুবিধাগুলো কিন্তু শর্তবিহীন না, এগুলো খুব মানে এই যে যেটা বলা হচ্ছে যে রেসিপ্রোকাল ট্যারিফটা মাফ করে দেওয়া হয়েছে, সেটার পিছনে একটা বড় মানে চুক্তি স্বাক্ষর করার মাধ্যমে বাংলাদেশ অলসো আমেরিকা থেকে তার যেই আরএমজি ইন্ডাস্ট্রির যে কাঁচামাল, অর্থাৎ আমার তো ইন্ডাস্ট্রিটার জন্য আমি তো তুলার উপর নির্ভরশীল। এই তুলাটা কিন্তু আমি আশেপাশের প্রতিবেশী দেশগুলো থেকে আমি সাধারণত আমদানি করি। এবং এই তুলার যে দামটা আপনি যদি শুধু খেয়াল করেন, আমি আফ্রিকা থেকে আনতে পারি, ভারত থেকে, চায়না থেকে, পাকিস্তান থেকে যখন আনি, এটা হচ্ছে আমার কেজিতে হচ্ছে 10 to 30 সেন্টের ভিতরে আমার মানে ভ্যারি করে। আমার যখন আমেরিকা থেকে আনতে হবে, মানে এই তুলাটা যেহেতু এখানে বাধ্যতামূলকভাবে বলা আছে আসলে যে আমার আমেরিকা থেকে আমার কটনটা এনে তারপর আমার আমদানি করতে হবে, এবং এই রুল অফ অরিজিনটা আমি যদি মেনটেন করি অনলি, তাহলেই কিন্তু আমি রেসিপ্রোকাল ট্যারিফের ছাড়টা পাবো। এটা একটা খুবই কন্ডিশনাল একটা ক্লজ, যেটা নিয়ে আমরা কিন্তু কেউ কথা বলি না। আমরা শুধু বলি যে আমরা শুল্কে ছাড় পেয়েছি। এখন আপনারা সাংবাদিক, আপনারা গিয়ে বিকেএমইএ যারা রয়েছেন, বাংলাদেশে যারা সুতা উৎপাদনকারী বা যারা বিজিএমইএ রয়েছেন, তাদের সাথে একটু আলাপ করে দেখেন যে তারা আসলে এই ট্যারিফের ব্যাপারে তারা কি ভাবেন। তারা অনেক সময় সামনে আসতে চান না, সরকারের সাথে তাদের নানা ধরনের নেগোসিয়েশন চলতে থাকে। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে যাদের সাথে কথা বলেছি, তারা সকলেই বলছেন এই যে একটা বাধ্যতামূলক ক্লজ রয়েছে যে আমেরিকা থেকেই একটা বেশি দামের তুলা আমদানি করতে হবে, এটা আসলে আলটিমেটলি এই রেসিপ্রোকাল ট্যারিফের যে ছাড়টা সেটা কম্পেনসেট হয়ে যাবে। তার মানে হচ্ছে যে আমি আমার প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে যে সস্তা দামের তুলাটা আমি আমদানি করতে পারছি, সেটা আমি সেই আমেরিকা থেকে আমাকে বেশি দামে বা দ্বিগুণ দামে যখন আমাকে আমদানি করতে হচ্ছে, সেটা কিন্তু আমার প্রোডাকশন কস্টের উপর একটা বিপুল পরিমাণ একটা ইম্প্যাক্ট ফেলবে। এই আলাপটা কিন্তু আপনি শুনবেন না, বা সরকার থেকে বা বাণিজ্য মন্ত্রণালয় থেকে যখন বারবার করে এমফাসাইজ করা হচ্ছে যে আমাদের এখানে তো পোশাক শিল্প সুবিধা পেলো, তারা কি সুবিধার কথা বলছেন? প্রথমত আমার যে আগের যে পূর্ব পূর্ব মানে আগের যেই 16% ট্যারিফ, সেই ট্যারিফ কিন্তু আমার সরছে না, অর্থাৎ 16% ট্যারিফ দিয়ে আমার আমেরিকান মার্কেটে ঢুকতে হচ্ছে। তারপর যে রেসিপ্রোকাল ট্যারিফের ছাড় যেটা বলা হচ্ছে, সেটা আমার হচ্ছে আমেরিকা থেকে বেশি দামের তুলা আমদানির সাথে সেটা রিলেটেড, অর্থাৎ আমি তুলাটা আমদানি ওখান থেকে না করতে পারলে কিন্তু আমি এই ছাড়টা পাবো না। তারপর যখন আপনি তুলাটা আমদানি করবেন, সেটা আপনি প্রমাণ করবেন কিভাবে? এটাও কিন্তু বিকেএমএ এর ব্যবসায়ীরা বিভিন্ন সময় তাদের কনসার্ন দেখিয়েছেন, যেটা এই প্রসেসটা খুবই কমপ্লেক্স একটা প্রসেস। এটা নানা ধরনের এভিডেন্স, নানা ধরনের ল্যাব টেস্ট, ডিএনএ টেস্ট দিয়ে প্রমাণ করতে হয় যে তুলাটা আমেরিকার। এবং এই পুরো জিনিসটাই ভীষণ কমপ্লিকেটেড একটা প্রসেস। এই প্রসেসের ভিতরে একবার ঢুকলে এটা এক ধরনের হ্যারাসমেন্টের মতো। তো কোনোভাবেই কিন্তু এই ব্যবসায়ীরা যারা তুলাটা আমেরিকা থেকে আমদানি করতে বাধ্য হবেন, তারা কিন্তু এই রেসিপ্রোকাল ট্যারিফের ক্ষেত্রে তারা মনে করছে না যে পোশাক শিল্প বিশাল কোনো ছাড় পেয়ে গেল, যদিও এটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই প্রচারণাটাই করা হচ্ছে যে আমরা বিরাট ছাড় পেয়েছি। আরেকটা কথা আপনি যেটা বললেন যে আমরা হচ্ছে আমেরিকাতে হচ্ছে সবচেয়ে বেশি এক্সপোর্ট করি, হ্যাঁ, একটা সিঙ্গেল নেশন ডিপেন্ডেন্সি আমাদের আছে অনেকদিন ধরে, কিন্তু আমাদের আসলে আমেরিকা হচ্ছে আমাদের এক্সপোর্টের আমরা 17 বা 18% মতো আমরা আমেরিকাতে দিই। ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে বেসিক্যালি আমাদের মূল যে এক্সপোর্টটা, সেটা ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশে প্রায় 50%-এর মতো। তো দেখেন আপনি এই যে সিঙ্গেল নেশন ডিপেন্ডেন্সি, এটা থেকে তো সমস্ত দেশ সরে আসছে,
হ্যাঁ, এখান থেকে ভারত, চায়না সবাই কিন্তু যখন এই ছাড়টা যখন মানে এই শুল্ক যখন তাদের উপর আরোপ করা হয়েছে বা বিভিন্ন সময় তাদের উপর 301 স্যাংশনও আরোপ করা হয়, তারা কিন্তু সবসময় বলেছে একটা কথা যে কোনো মূল্যে আমাদের সিঙ্গেল নেশন ডিপেন্ডেন্সি থেকে আমাদেরকে বের হতে হবে। আমাদের যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করার একটা হাই টাইম। কারণ হচ্ছে এইভাবে এককভাবে আপনি একটা দেশের উপর নির্ভর করবেন, তারপর সেই দেশ আপনার উপর মানে একেবারে যা তা রকমের যে কোনো ধরনের খবরদারিমূলক এবং এই ধরনের মানে নির্দেশমূলক চুক্তি চাপিয়ে দিবে, তারপর সেই সুবিধা আদায় করতে গিয়ে আমার দেশের অন্যান্য যে সমস্ত মার্জিনালাইজ ইন্ডাস্ট্রি রয়েছে বা আমার সমগ্র ইন্ডাস্ট্রি বা সমস্ত ইকোনমি আমার ব্লিড করবে। তো কোয়েশ্চেন হচ্ছে যে মানে শুড উই লেট আওয়ার ইকোনমি ব্লিড জাস্ট বিকজ আমি হচ্ছে এখানে একটা শুল্ক ছাড় পাচ্ছি? তো আমি আরএমজির জন্য কতটুকু স্যাক্রিফাইস করব, কতগুলো লোকাল শিল্পকে আমি আসলে বিসর্জন দিব, এই আলাপটা আমাদের অবশ্যই করতে হবে যে জি জি আরএমজির জন্য আমি কত জায়গাতে ছাড় দেবো। তো আমরা তো দেখলাম যে আসলে যুক্তরাষ্ট্রের যে সুপ্রিম কোর্ট তারা তো আসলে এই যে ট্রাম্পের এই যে আরোপিত একতরফা পাল্টা শুল্ক সেটাকে আসলে অবৈধ ঘোষণা করেছে। তো সেক্ষেত্রে কি বাংলাদেশের যে সাথে যে যুক্তরাষ্ট্রের যে চুক্তিটি হয়েছে সেটি কি পূর্ণ পর্যালোচনার একটা সুযোগ বাংলাদেশের রয়েছে না? আপনি কি মনে করেন এটা কি আসলে এই চুক্তিটি, আপনি যেহেতু বলছেন যে এটি অনেকটাই বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, তো সেক্ষেত্রে কি সরকারের কি করা উচিত আসলে? না, এখানে দেখেন এক নাম্বার হচ্ছে যে এটা তো মানে সুপ্রিম কোর্ট সেটা অবৈধ ঘোষণা করেছে, এটা একটা খুবই ভালো খবর। কিন্তু আমাদের এখানে সমস্যাটা হচ্ছে আমরা চুক্তিটা স্বাক্ষর করে ফেলেছি। এখানে দেখেন মালয়েশিয়া কিন্তু এটাকে বাতিল করে দিয়েছে। হ্যাঁ, মালয়েশিয়া সেই মেরুদণ্ডটা দেখাতে পেরেছে। তো আমরা যেহেতু স্বাক্ষর করে ফেলেছি আমাদের জন্য রিজিড হয়ে গেছে ব্যাপারটা। কিন্তু তারপরেও আমাদের এখানে কিছু নেই, অবশ্যই এখানে এটা এই চুক্তি বাতিলের সম্ভাবনা এখনো রয়ে গেছে। আমরা এখানে 6 মাসের মতো আমাদের সময় আছে, যে 6 মাসের মধ্যে আমরা যদি পার্লামেন্টে এই চুক্তির ব্যাপারে আলাপ আলোচনা করে সর্বসম্মতিক্রমে যদি আমরা এটাকে বাতিল করতে পারি, মানে 6 মাসের মধ্যে না করলে এটা অটোমেটিক্যালি রাটিফাই হয়ে যাবে বা অটোমেটিক্যালি চুক্তিটা কার্যকর হয়ে যাবে। তো এই যে সময়টা পাচ্ছি, আমরা বলতে চাই যে বিএনপি গভর্নমেন্ট বিপুল ম্যান্ডেটের ভিতর দিয়ে ক্ষমতায় এসেছে, তো তার একটা জনসমর্থন বেজ আছে। তো আমরা এই জন্য মানে তাদেরকে এটা দেখতে হবে যে আসলে এইভাবে মানে বাংলাদেশের সমস্ত শিল্প, কৃষি মানে প্রত্যেকটা খাতের সর্বনাশ করবে এরকম একটা চুক্তির পক্ষে তারা আসলে দাঁড়াবে কিনা, তাদের এই মেরুদণ্ডটা দেখাতে হবে যে পার্লামেন্টে আলাপ আলোচনার মাধ্যমে এটা বাতিল করার সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমাদের যেহেতু কিছুটা সময় আছে, একেবারেই আমরা মানে এই চুক্তি নিয়ে আমরা আসলে আর কিচ্ছু করার নেই এরকম একটা প্রচারণা আছে যে বাতিল করার সুযোগ নেই, এটা একেবারেই ভুল। এখানে বাতিল করার সুযোগ আছে। সেই ক্ষেত্রে হয়তো বিএনপি মনে করতে পারে যে মানে এখন সরকার মনে করতে পারে যে এখানে এটা বাতিল করলে আসলে তার হয়তো মসনদ টিকিয়ে রাখাই খুব ডিফিকাল্ট হবে। আমাদের দেশে আমরা যেটা সবসময় দেখে থাকি, এর আগে সরকারগুলোর ক্ষেত্রেও দেখেছি যে অমুককে খুশি রাখতে হয়, মানে টিকে থাকার জন্য ভারতকে খুশি রাখতে হয়, চায়নাকে খুশি রাখতে হয়, রাশিয়াকে খুশি রাখতে হয়, আমেরিকাকে খুশি রাখতে হয়। তো এটা হচ্ছে যখন জনসমর্থনবিহীন সরকার থাকে, যেটা আওয়ামী লীগের সময় আমরা দেখেছিলাম, তো তখন আসলে মানে বিদেশি প্রভুকে খুশি রেখে তারপর টিকে থাকার একটা ব্যাপার থাকে। তো এটা যেটা একটা নির্বাচিত সরকার এবং তার একটা জনসমর্থন আছে, সেটাকে সে শ্রদ্ধা করবে, রেসপেক্ট করবে, সেটাকে কাজে লাগিয়ে সে একটা মেরুদণ্ড সহকারে গাছের সাথে পার্লামেন্ট একটা ডিসিশন নেবে বাতিলের। এটা ছাড়া তো আমি কোনো বিকল্প দেখি না আসলে আমরা। কারণ এরকম একটা চুক্তি আসলে কার্যকর হয়ে গেলে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যে প্রভাব পড়বে সেটার ভয়াবহতার সামাল তো কেউ কোনো দিতে সরকারই পারবে তো না। দিতে পারবে না। তা আমরা তো হ্যাঁ, বিরোধী এক্স্যাক্টলি। দল থেকে আসলে কোনো বিরোধিতা দেখছি না এই চুক্তির বিষয়ে। এটা দেখেন, এটা আপনারা বলতে পারবেন যে পলিটিক্যালি এক একজন এক এক কথা বলছে, তারা কেউ কেউ বলছে যেটা সবার সাথে আলাপ আলোচনা করেই হয়েছিল চুক্তিটা। তো সেটা তো আমরা তো জানি না ভিতরের খবর। তো আমরা একভাবে বুঝতে পারি এক ধরনের ব্যাকডোর নেগোসিয়েশন আছে। এটাও বুঝতে পারি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী তার বিরুদ্ধে এত সমালোচনা করলো বিএনপি, কিন্তু যখন সেই পররাষ্ট্রমন্ত্রী না সরি তখনকার উপদেষ্টার এত সমালোচনা করলো, কিন্তু পরে যখন তারা ক্ষমতায় আসলো আমরা খুবই বিস্মিত হয়ে দেখলাম যে ওই উপদেষ্টাকে বহন করে নিয়ে আসা হলো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এত গুরুত্বপূর্ণ পদে। তার মানে নিশ্চয়ই এখানে এমন সব ব্যাকডোর নেগোসিয়েশন আছে, এমন সব বোঝাপড়া আছে যেটা আমরা জানি না। এবং এটা খুব দুঃখজনক যে আসলে জনগণকে কতটা অস্বচ্ছতার ভেতরে রাখা হয়, জনগণ কতটা কম জানে। এবং এখন আজকাল দেখবেন ছেলেমেয়েরা একটা কথা বলে যে মানে খেলা যে কোন লেভেলে চলে, এইটা আসলেও আমাদের মাঝে মাঝে খুব আমরা বিপন্ন বোধ করি যে মানে কোথায় কি খেলা চলে, কোথায় কি নেগোসিয়েশন চলে, জনগণ আসলে কিছুই জানতে পারে না। তো আমরা আসলে জানি না যে ভিতরে কার সাথে কি কথা হয়েছে, সেটা জানার তো কোনো উপায় নাই। কিন্তু আপনি চাচ্ছেন যে সরকার আসলে এটি আসলে পুনর্মূল্যায়ন করুক, আরো আলাপ আলোচনার মাধ্যমে, সংসদে আলাপ আলোচনার মাধ্যমে, সংসদের বাইরে আলাপ আলোচনার মাধ্যমে এটাকে পর্যালোচনা করে একটা সিদ্ধান্তে আসুক। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।